স্বাগত আকিসেবেন মুক্তবাকে। আজকে আমরা আলোচনা করব খেলাপি ঋণ ও রাজনৈতিক প্রভাব এই বিষয়টি নিয়ে। আমরা বিভিন্ন বিষয়ে চলে আসে আমাদের আলোচনায়, অর্থনীতি আসে, রাজনীতি আসে। আজকে দুটি মিলিতভাবে হয়তো এসেছে, আলোচকরাই সেটি ভালো বুঝবেন। আমাদের সাথে আলোচনা করবার জন্য অর্থনীতিবিদরা যেমন আছেন সাবেক ব্যাংকারও আসেন, পরিচিত হয়ে নেই আমরা। আছেন সৈয়দ নাসের বখতিয়ার আহমেদ, তিনি অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং এখন আছেন ফাইন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান। স্বাগত আপনাকে। আছেন ডক্টর আহসান এইচ মনসুর, তিনি নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর, এবং ডক্টর সাজ্জাদ জহির আছেন আমাদের সাথে, তিনি ইকোনমিক রিসার্চ গ্রুপের পরিচালক। স্বাগত আপনাদের তিনজনকেই। আমরা বলছিলাম আজকে আমরা আলোচনা করব খেলাপি ঋণ ও রাজনৈতিক প্রভাব। বিষয়টি আসলে এসে গেছে আলোচনার জন্য অবধারিতভাবে। গতকাল আমাদের মাননীয় অর্থমন্ত্রী একটি মন্তব্য করেছেন। এডিবির ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, তার সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলবার সময় তিনি বলেছেন যে রাজনৈতিক কারণে দেশে খেলাপি ঋণের সংস্কৃতি উৎসাহিত হয়েছে। আমি সৈয়দ নাসের বখতিয়ার আপনার কাছে আসতে চাই, এটি কি এক ধরনের সরল স্বীকারোক্তি নাকি আত্ম উপলব্ধি? বিষয়টি নিশ্চয়ই খুবই বাস্তব। আপনার মন্তব্য জানতে চাই এখানে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, খেলাপি ঋণ পিছনে বেশ কিছু ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এখানে যেটা আমি প্রথম মন্ত্রীর সঙ্গে আমি কথা মিলিয়ে বলতে চাচ্ছি যে দলীয়করণ যেটা করা হয়েছে ডিফারেন্ট ব্যাংকে, স্টেট ওন ব্যাংকগুলিতে পরিচালক নিয়োগের ব্যাপারে, তারপরে প্রধান ম্যানেজিং ডাইরেক্টর নিয়োগের ব্যাপারে, সেটা কিন্তু একটা প্রধান রিজন ফর ইনক্রিজ ইন দ্য ক্লাসিফাইড ডেট। এই পরিচালকগুলি আসার পরে তারা বিজনেস গ্রোথ দেখতে চেয়েছিলেন ওইগুলিতে। যে ব্যাংকগুলি আমার মনে আছে যে ব্যাংক 1 কোটি 2 কোটি 5 কোটি প্রফিট করত, সেই ব্যাংকগুলি এখন প্রফিট করতেছে প্রায় 1000 কোটি প্লাস। কোশ্চেন আসতে পারে যে এগুলি কিভাবে পসিবল হয়েছে, কিভাবে হচ্ছে, তাহলে কি আগের অ্যাকাউন্টিং এর কোনো গড়বড় ছিল? এগুলির প্রশ্ন আসবে। আর একটা এছাড়া বাংলাদেশ ব্যাংকের যে পলিসিগত রিশিডিউলিং এর ব্যাপারে যেগুলি দেওয়া আছে, সেখানেও কিন্তু আমি মনে করি বিশদভাবে চিন্তার বিষয় করতে হবে, চিন্তা করতে হবে। রিস্কেজুলিং এর ব্যাপারে সেটিও বলেছেন। হ্যাঁ, সেখানে রিস্কেজুলিং এর ব্যাপারে প্রথম রিস্কেজুলিং করলে সেটা 18 মাসে পেমেন্ট করতে হয়, দ্বিতীয় রিস্কেজুলিং করলে সেটা 1 বছরে পেমেন্ট করতে হবে, থার্ড রিস্কেজুলিং করলে 6 মাসের মধ্যে করতে হবে পেমেন্টটা। এটা বোধহয় পসিবল না। হ্যাঁ, যেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস আছে, সাবস্ট্যান্ডার্ড হলে 25%, ডাউটফুল হলে 50%, লস হলে 100% প্রভিশন করা, ওইটা কিন্তু ঠিক আছে। কিন্তু রিস্কেজুলিং এর জন্য যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, স্পেশালি গত ডিসেম্বরে যেটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা করা হয়েছিল যে উইদাউট ডাউন পেমেন্ট রিস্কেজুল করে দেওয়ার একটা আভাস দেওয়া হয়েছিল, সেই বেসিসে ব্যাংকগুলো কিন্তু সবাই এটা ইউটিলাইজ করেছে। ফলে হয়েছে কি, সেই সময় শ্রেণীকৃত ঋণ কিন্তু নেমে গেছিল, কিন্তু যখন কোয়ার্টার এন্ড মার্চ আসলো, কোয়ার্টার এন্ড জুন আসলো, কোয়ার্টার এন্ড সেপ্টেম্বর আসলো, ওই পেমেন্টগুলি হলো না। পেমেন্ট না করার জন্য কিন্তু শ্রেণীকৃত ঋণ বেড়ে গেল। আমার মনে আছে 2013 বা 2012 ইয়ার এন্ডে যে ক্লাসিফাইড ঋণ ছিল সেটা ছিল অ্যাবাউট 7%, সেটা কিন্তু এখন রিসেন্ট পাস বলছে 12+%। তো এটা তো বিরাট নাম্বার, বিরাট ভাবে এটা দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে। এটা দলীয়করণ নিশ্চয়ই হতে পারে। তারপর রাজনৈতিক প্রভাব, যাকে ফ্যাসিলিটিস দিতে মানুষ চিনে দেখছে ফ্যাসিলিটিস গুলি, সেটিও কিন্তু আমার হিসেবে 18ই সেপ্টেম্বর মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে রাজনৈতিকভাবে যে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংক পরিচালনা পরিষদ, সেটিতে আসলে পরিচালকরা ব্যর্থ হয়েছেন, তিনি সেটিও স্বীকার করে নিয়েছেন। এক অর্থে দেখা যাচ্ছে যে এক ধরনের আত্ম উপলব্ধিমূলক বক্তব্য পাওয়া যাচ্ছে তার কাছ থেকে। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি আবার আসবো আপনাদের কাছে। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ খড়িশি, সেন্টার নোয়াখালী থেকে বলছি। জি বলুন। আমি মাননীয় অতিথির কাছে আমার একটা প্রশ্ন, গতকালকে যে আমাদের অর্থমন্ত্রী যে কথা বলেছেন যে খেলাপি ঋণ,
তাহলে কি ব্যাংকে পরিচালক নিয়োগ করা হচ্ছে দলীয় স্বার্থে, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবার সুপারিশ করেছেন সোনালী ব্যাংকের এই অকারেন্সের কারণে যে পরিচালক এদেরকে আপনার অব্যাহতি দেওয়ার জন্য। এরপরও কিন্তু উনি ওই পরিচালককে রেখেছেন এবং নিয়োগ দিচ্ছেন। তাহলে কি আমরা বুঝে নেব যে ওনারা দুইমুখী অবস্থান করছেন, দুর্নীতি করার জন্য দিচ্ছেন আবার দিন খারাপের জন্য হচ্ছে? তাহলে ওনাকে এই পদে থাকার উদ্দেশ্যটা কি? তাহলে তো উনি পদত্যাগ করতে পারেন, যদি ওনার পক্ষে যদি সম্ভব না হয় সমাধান দেওয়া। ওয়ালাইকুম আসসালাম। সৈয়দ নাসির বখতিয়ার যদি মন্তব্য শুনেন, এটা হ্যাঁ, পরিচালক যেগুলি দলীয়করণ ভিত্তিক যেগুলি পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের পারফরমেন্স দেখলে যেটা বোঝা যাচ্ছে যে সেখানে পারফরমেন্সে তারা সেরকম রেজাল্ট দিতে পারে নাই, এইটা কিন্তু আমরা দেখছি। কিন্তু মন্ত্রী মহোদয় কি ডিসিশন নেবেন সেটা তো উনি নিজেই জানবেন, সেটার ব্যাপারে আমি কোনো কথা বলবো না। কিন্তু এটা নিশ্চয়ই ঠিক যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট আছে ফর সিলেকশন অফ ডাইরেক্টরস। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারই দেওয়া আছে। ওইটা যদি প্রপারলি ফলো করা হয়, বাংলাদেশ ব্যাংকে যদি পুরোপুরি ব্যাংকিং সেক্টর তদারকির জন্য ভার দেওয়া হয়, এটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিকমেন্ডেশন ছিল 2004-এ আমি যখন ইজিবিএমপির আওতায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রাপ্ত হয়েছিলাম। সে সময় বলা হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকে সব পাওয়ার দেওয়া হবে। হঠাৎ করে দেখলাম সেখানে ব্যাংকিং ডিভিশন চলে আসলো, নতুন ভাবে এটাকে স্টার্ট করা হলো। এটা কিন্তু অনেকভাবে বিশদভাবে এটা দেখা উচিত, এবং এটা আমি পার্সোনালি মনে করি ব্যাংকিং ডিভিশনটা বোধহয় না থাকলে, বাংলাদেশ ব্যাংকের কাছে যদি কর্তৃত্বটা দেওয়া হয় তাহলে জবাবদিহিতা থাকবে এবং স্বচ্ছতা থাকবে। এখন অনেক জবাবদিহিতার অভাব দেখা যায় এবং এখানে কোঅর্ডিনেশনের অভাব দেখা যায়। আমরা এই বিষয়ে আলোচনা করব নিশ্চয়ই। ডক্টর আহসান এইচ মনসুর, আপনার কাছে আসি। আমরা অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তিনি যেটি স্বীকার করেছেন যে খেলাপি ঋণের সংস্কৃতি উৎসাহিত হয়েছে রাজনীতির কারণে, একই সাথে বলেছেন এই সংস্কৃতি কিছুটা নিয়ন্ত্রণও করা গেছে এবং সরকার এতে সফল। আমি ছোট্ট একটা এখানে ইনফরমেশন দিতে চাই যে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ হয়েছিল 57,000 কোটি টাকার কিছু বেশি। আগের প্রান্তিকে যা ছিল 51,000 কোটি টাকা, অর্থাৎ 3 মাসের ব্যবধানে এটি বেড়েছে 6,000 কোটি টাকার মতো। মানে উনি যদিও বলেছেন এতে সফল, কিন্তু আসলে শেষ 3 মাসে দেখা গেছে এটি আরো বেড়েছে। তো বিষয়টি কি আসলে সেলফ কন্ট্রাডিক্টরি কিনা? আমরা যেভাবে দেখছি তাতে অবশ্যই এটা আমি কোন একটা ভিত্তি পাচ্ছি না। ওনার লাস্ট স্টেটমেন্টটা, উনি প্রথম যেটা বলেছেন সেটা সত্যি, এটা সত্যি ছিল আজ থেকে 5 বছর আগেও এটা সত্যি ছিল, এবং 5 বছর এই সত্যতা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে ছিল না। যারা প্রফেশনাল, যারা ব্যাংকিং সেক্টরকে অ্যানালাইজ করেছে, ব্যাংকারদের সাথে আলাপ করেছে এবং তথ্য ভিত্তিক পর্যালোচনার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম প্রথম থেকে যে ব্যাংকিং ডিভিশন সৃষ্টিটার উদ্দেশ্যটাই হচ্ছে গলত 1 নম্বর, এবং উদ্দেশ্যটা ছিল পলিটিক্যাল। অ্যাপয়েন্টমেন্টগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সবই আমি বলবো মোস্ট অফ দেম, ইফ নট অল, মোস্ট অফ দেম ওয়ার আনফিট। অ্যান্ড তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদিও আমরা দেখি, পলিটিক্যালি তো বটেই, কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডগুলো খুব একটা ভালো ব্যাকগ্রাউন্ডে ছিল না অনেকের ক্ষেত্রেই। তো এই ব্যাকগ্রাউন্ডের লোকগুলোকে যদি আমরা এখানে বসাই, আমরা কি আশা করতে পারি? শিয়ালের কাছে যদি মুরগি বাকি দেই, যে কথা আছে গ্রামে, সেই কথাটা কি সত্যি হবে না? কুমিরের কাছে যদি আমি বাচ্চা পালতে দেই, সেই বাচ্চা কি থাকবে? অবশ্যই থাকবে না, এবং এটা থাকেও না। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, দেরিতে হলেও আমরা আশা করি যে সরকার এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ের বোধোদয় হবে, ভালো কথা। কিন্তু একটা জিনিস হলো কি, যে সেকেন্ড পার্টটাতে আমি এখন আসবো। সেকেন্ড পার্টটা যদি সত্য হয়, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন বাংলাদেশ। কিন্তু আমি কোনো মতেই মনে করি না যেটা সত্য। শুধুমাত্র যে 57,000 কোটি টাকাতে বেড়েছে এই সেপ্টেম্বরে, এটা কিন্তু শেষ নয়। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো বাংলাদেশ ব্যাংক এখনো রিফ্লেক্ট করতে বলে নাই ব্যাংকগুলোকে। বিশেষ করে আমাদের ক্যাপিটাল যেসব ব্যাংকগুলো আছে, মার্চেন্ট ব্যাংকগুলো আছে, প্রত্যেকটা মার্চেন্ট ব্যাংক ইজ ভার্চুয়ালি ব্যাংকরাপ্ট। তারা বেঁচে আছে তাদের প্যারেন্ট ব্যাংকের বদৌলতে এবং বাংলাদেশ ব্যাংকের বদৌলতে।
তারা যদি তাদের প্রভিশনিং করে, কালকেই তাদেরকে কোটি কোটি টাকা ওইখানে ব্যাংক রিক্যাপিটালাইজ করতে হবে তাদেরকে, এটাও সত্যি কথা। এখন কথা হচ্ছে যে আমি যদি সত্যি সত্যি আমি এগুলোকে অ্যাড করি, স্টক মার্কেটের যে ডেটগুলো আছে এখনো সেগুলো রিফ্লেক্টেড হয় নাই এই অ্যাকাউন্টের মধ্যে। আপনি নিয়ে আসেন এগুলো। তারপরে আরো আছে যেটা যেটা এখন পর্যন্ত আমি মনে করি যে আনআর্থ হয় নাই, বাট ব্যাংকাররা, রেসপেক্টিভ ব্যাংকাররা কিন্তু জানে যে এটা কোথায় প্রবলেম আছে, এবং সেটা ব্যক্তি খাতের ব্যাংকেও আছে, সরকারি ব্যাংকেও আছে। সরকারি ব্যাংকে অলরেডি 35% হয়ে গেছে খারাপ ঋণের পরিমাণ, কুঋণের পরিমাণ 35%, আর কতদূর গেলে তো 100% হয়ে যাবে হয়তো। বেসরকারি খাতের ব্যাংকগুলো তো এখন প্রচন্ড ভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে, এবং এটা তো একটা ব্যাধি, সংক্রামক ব্যাধি। আমি যদি জিনিস করে আমার যদি কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে এই প্রবণতা বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। কারণ সেটাই আমরা দেখতে পাচ্ছি, এবং এটা 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 ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। তো আমি যেটা দেখছি যে সরকার যদি ইমিডিয়েটলিও কোনো অ্যাকশনে যায়, তবুও আমার মনে হয় যে ব্যাড লোনের পরিমাণ হবে 20 থেকে 25% মতো, টোটাল 12% ডবল হবে, আমি বলে দিচ্ছি। এবং যদি বাংলাদেশ ব্যাংক এটাকে চ্যালেঞ্জ করতে চায় করতে পারে, কিন্তু তাদেরকে বই নিয়ে বসতে হবে, তাদেরকে মুখের কথা হবে না, বিকজ তারা সত্যি কথা বলতে সরকার এবং এটা চাপা দিয়ে রাখে, এবং এটা নতুন কিছু নয়। আমি যখন IMF এ ছিলাম আমি দেখেছি জাপানিজ গভর্নমেন্টের মতো গভর্নমেন্ট তাদের ব্যাংক ঋণকে বছরের পর বছর ধামা চাপা দিয়ে রেখেছে, কিন্তু আলটিমেটলি সত্য বের হয়ে আসে, এবং আলটিমেটলি যখন বের হয়ে এসেছিল জাপানের ইকোনমি তখন টাম্বলড। তো আমি যেটা বলতে চাই যে এখনো সময় আছে, টেক এ প্রপার স্টক। আমি এটা আগেও বলছিলাম, হলমার্কের সময় বলছিলাম যে আপনারা অ্যাটলিস্ট ওই 4টা ব্যাংকের স্টক টেকিং করেন, দেখেন আসলে কত ড্যামেজ হয়ে গেছে। এটা শুধুমাত্র হলমার্ক নয়, এবং পরে তো ঠিকই দেখা গেল বেসিক ব্যাংক আসলো, এবং অগ্রণী ব্যাংকের যে কি অবস্থা, আমাদের অর্থনীতিবিদের মতো লোকেরা ওখানে বসে এইভাবে ব্যাংক চালিয়েছে যে ব্যাংকের ঋণের পরিমাণ বলার মতো নয়। সত্যি কথা, এটা লজ্জার বিষয় আমাদেরও। তো এই জিনিসগুলো সত্য, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। যদি কেউ বলে যে আমরা ভালো দিকে যাচ্ছি এখন, আমি বলবো সেটার কোনো প্রমাণ এখন পর্যন্ত সরকার বা বাংলাদেশ ব্যাংক মানে সত্য সামনে এগোনো উচিত বলে মনে করছেন। আরেকজন দর্শক আছেন, তারপর ডক্টর সাজ্জাদ জহিরের কাছে যাব। দর্শক পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলী হোসেন মিরপুর থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ছোটখাটো অনেক লোন দিলে দেখা যাচ্ছে যে ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেক মনিটরিং করে। তো এই যে হলমার্ক বা বিসমিল্লাহ গ্রুপের মতো এত বড় লোন হয়ে গেল নামে বেনামে, হাজার হাজার কোটি টাকা, তো ওই এটাতে কি তাহলে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি তাহলে তদারকি ছিল না? ধন্যবাদ। ডক্টর সাজ্জাদ জহির, বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গ আসছে। অর্থমন্ত্রী নিজেও বলেছেন যে তাদের নমনীয় পুনঃতফসিলীকরণ যে নীতি, সেটির জন্য এই ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেই বিষয়টি যদি আপনি আপনার আলোচনায় আনেন। আমি 2-3টা বিষয়কে টেনে নিয়ে বলবো। প্রথমে দর্শক যেটা তুলেছিলেন যে আসলে মনিটরিং ছিল কিনা, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের উত্তরটা হবে যে মনিটরিংটা ছিল, কিন্তু রিয়েল টাইমে মনিটরিং ছিল না। বাই দ্য টাইম জিনিসগুলো অ্যাকশন সেটা তাদের এখতিয়ারের বাইরে ছিল। এই ধরনের অনেক ধরনের আলোচনায় যেতে পারি, কিন্তু আমার জানা মতে এই ছোটখাটো ঘটনার পরবর্তীতে অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রযুক্তিগতভাবে কিছুটা নিজেদের ভিতরে ক্যাপাসিটিটা গড়ে উঠেছে বাংলাদেশ ব্যাংকের, এবং সেদিকে হয়তো সম্ভাবনা আছে। কিন্তু মানব সম্পদটা কতটুকু উন্নত হয়েছে সে ব্যাপারে অনেকের প্রশ্ন রয়ে গেছে, এটা একটা দিক। তবে টেকনোলজি ওয়াইজ আমার মনে হয় মনিটরিংটা অনেক বেড়েছে, এটা অন্যরা আরো ভালো বলতে পারবেন। আমি অ্যাকচুয়ালি পুনঃতফসিলীকরণের এই যে রিল্যাক্সেশনের নীতির কারণে ঘটেছে নাকি দলীয়করণের কারণে নাকি রাজনীতিকরণের, এই জায়গাতে যে কিছু জিনিস তুলবে, এবং যেহেতু একজন ব্যাংকার আছেন নাসির বখতিয়ার সাহেব এবং ডক্টর হাসান আইয়ুব মনসুর, উনি দীর্ঘদিন এই বিষয়গুলোতে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলোর সাথে পরিচিত, আমার কিছু প্রশ্ন থাকবে। এক নম্বর হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে দলীয়করণ বা রাজনীতিকরণ, হাসান ভাইয়ের কথা থেকে কিন্তু একটা জিনিস বেরিয়ে আসছে, জাপানের উদাহরণ ধরি বা অন্য জায়গাতে দীর্ঘদিন ধরে কিন্তু ব্যাংকের ভিতরে একটা স্বাভাবিক প্রবণতা থাকে এই ধরনের ব্যাড লোন অ্যাকুমুলেট করার। বিভিন্ন দেশে এই ঘটনা ঘটে, কোনো কিছু একটা ঘটে যেটা এটাকে ত্বরান্বিত করে এবং এটাকে সারফেসে নিয়ে আসে। এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন টানবো, এবং আমার মনে হয় আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এর সাথে হঠাৎ করে 2 বছর বা 5 বছর বা একটা কোনো রাজনৈতিক সরকারের সাথে চিহ্নিত করে যদি আমরা বলতে চেষ্টা করি, আমরা মনে হয় বিগার পিকচারটা মিস করে যাবো। এটা হচ্ছে আমার প্রথম ধারণাটা। এবং সে প্রেক্ষিতে এইটুকুই বলবো যে
ব্যাংকের যে ভূমিকা, এই ব্যাপারটাতে কিন্তু আমাদের ভিতরে, বিশেষ করে নীতি নির্ধারকদের ভিতরে, যাদের একটা অংশ অবশ্যই রাজনীতির সাথে জড়িত এবং আরেকটা অংশ কিন্তু বড় আকারে যারা আমরা বলি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের সাথে যুক্ত, সেটাকে বাদ দিয়ে জাস্ট দলীয়করণ বললে হঠাৎ করে রাজনীতির দিকে ইঙ্গিত টানা হয়, রাজনীতিকরণ বললে, কিন্তু এগুলোর সাথে যে আসলে ওই ব্যুরোক্রেসিটাও জড়িত সেটাও আমাদের মনে হয় রিকগনাইজ করার দরকার। এবং এই প্রসেসের ভিতর দিয়ে আমার জানা মতে যে দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্নভাবে ব্যাংকের কোন দিক নির্দেশনা, একটা ওভারঅল আমাদের যে উন্নয়ন কাঠামোতে এবং সেটার যেদিকে আমরা যেতে চাই তার সাথে ব্যাংকের ভূমিকাটা কি হওয়া উচিত, এ ব্যাপারে কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। আমরা হঠাৎ করে পুঁজিবাজারে ছুটেছি, পুঁজিবাজারের দাম বেড়েছে, জমির দাম বেড়েছে, ব্যাংকের মুনাফা বেড়েছে। এই সাইকেলটার সাথে জনাব নাসির বখতিয়ার সাহেব, আপনি যখন ছিলেন ব্যাংকের খাতে, জিনিসগুলোর সাথে পরিচিত এবং কিভাবে অ্যাকাউন্টিং প্রফিট বাড়ে আসল অর্থনীতির না বেড়ে। আমি যদি ফিরে আসি এখনকার এসে যদি বলি যে আচ্ছা, সেটা কোনো গোষ্ঠী, সেটা রাজনীতির মাধ্যম ধরে হোক অথবা অন্য কোনো পথ ধরেই হোক, তারা যদি ব্যাংকে লুটপাট করতে চায়, যদি আমরা ধরেই নিই, সেই লুটপাটটা কোনো কোনো ক্ষেত্রে ব্যাংক কিন্তু সাধারণভাবে স্বীকৃত মূলত যারা গোপন, আমি বলবো যে যারা অর্থ এক হাত থেকে আরেক হাতে যে বিনিয়োগ প্রক্রিয়াকে কিন্তু ত্বরান্বিত করে ব্যাংকিং মাধ্যমটা, কিন্তু সেই ত্বরান্বিত হচ্ছে লুটপাটের মাধ্যমে নাকি এটা পাচার হচ্ছে, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। যদি এই অর্থগুলা বিনিয়োগে যেত আমরা কিন্তু বড় আকারের প্রশ্ন তুলতাম না, কারণ এটা কিন্তু একটা সহজাত জিনিস। এটা আপনি কারেক্ট করতে পারেন যে ব্যাংকের ভূমিকার একটা বড় ভূমিকা হচ্ছে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে নিয়ে বড় হাতে তুলে দেয়া। সুতরাং সেইটা যখন পুঁজির আকারে নিয়ে যায়, যেটা একটু আগে তোলা হচ্ছিল যে কোনো কোনো ক্ষেত্রে পুনঃতফসিলীকরণটা সহজভাবে হয়, 10 বছর ধরে এই জিনিসগুলো চলছে আমরা দেখছি, সেখানে বিনিয়োগের কারণে আটকে আছে নাকি ঋণের পরিমাণের কারণে আটকে আছে, এটা একটা প্রশ্ন। কিন্তু আমার জানা মতে ব্যাংক খাতের বিষয়টাতে কিছুটা হলেও রাজনৈতিক দিক নির্দেশনা থাকার দরকার, কিন্তু সেটার মাধ্যমটা কি এবং তার সাথে প্রফেশনালিজমের ব্যালেন্সটা কিভাবে আনা উচিত, এটার দিকে নজর দেওয়ার দরকার। আমরা যদি সেই বিষয়টা নিয়ে একটি বিরতির পরে ফিরে আসি আপনার কাছে, তাহলে বোধহয় আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আমরা একটি বিরতি নিচ্ছি, খেলাপি ঋণ এবং রাজনৈতিক প্রভাব নিয়ে ফিরব কিছুক্ষণের মধ্যেই।